শুরু করছে দুটো নিউজরুম এবং দেখুন দীর্ঘ কয়েকদিন ধরেই জল যন্ত্রণার ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলার কলকাতা শহর সংলগ্ন এলাকার ছবিটা আমরা তুলে ধরেছি আপনাদের সামনে এবং এখনো আমাদের দুর্ভাগ্যের বিষয় যে এখনো সেই ছবি আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে। দেখুন বাড়ি থেকে বের হলেন, গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবেন, কিন্তু তার আগে একেবারে হাঁটু পর্যন্ত জল, বেরিয়েই দেখলেন সেই অবস্থা। কোথাও আবার রাস্তায় খানাখন্দ আগে থেকেই ছিল, কিন্তু জল এতটাই সেই গর্তের মধ্যে জমে গিয়েছে যে কতটা গভীর সেই গর্ত তা বুঝতে পারছেন না এবং সে কারণে দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি হচ্ছে। এবং কোথাও বা দেখা যাচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষের জমি একেবারে জলের তলায়, কৃষকের মাথায় হাত। এই ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তের, একেবারে এনএইচ থেকে শুরু করে যদি আমরা গলির রাস্তার দিকেও নজর রাখি একই ছবি, কৃষিভূমি সেখানেও একই ছবি। অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ছবি বারবার উঠে আসছে। বিষয়টা হলো জনপ্রতিনিধিদের ওপর আমরা তাদের নির্বাচিত করে আনছি, কিন্তু বছর ঘুরছে, ছবি বদলাচ্ছে না এবং সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এবারে আমরা একটু নজর রাখবো হুগলির দিকে। হুগলির ছবিটা আপনাদের দেখায়, হুগলির বিস্তীর্ণ এলাকা। দেখুন ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে একদিকে টানা বৃষ্টি এবং ডিভিসির জল, ডিভিসি ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হুগলিতে। হরিপাল, দারহাটা, কৈকালা গ্রাম, সেখানে কৃষি জমির কথা বলছিলাম কিছুক্ষণ আগেই আপনাদের। এই হাজার হাজার বিঘা কৃষি জমি এই মুহূর্তে জলের তলায়। হিমঘরে রাখা আলুর দাম একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। আর এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবে চিন্তায় কপালে হাত কৃষকদের, অর্থাৎ দুশ্চিন্তায় এক প্রকার রাতের ঘুম উড়েছে তাদের। হরিপালের ছবি দেখাচ্ছি, দেখুন রাস্তা না পুকুর, কোনটা রাস্তা, রাস্তায় গর্ত রয়েছে কি নেই কিছুই বোঝা সম্ভব না। সাধারণ মানুষ এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হচ্ছে, নিত্য প্রয়োজনে তাদের বেরোতে হচ্ছে, নিত্যদিন বিভিন্ন প্রয়োজনে তারা বেরোচ্ছেন। এই পরিস্থিতি হুগলির হরিপালের। হুগলির পর এবার নজর রাখবো হাবড়ার দিকে। সেখানেও ছবি বদলায়নি, সেখানেই কার্যত সেখানেও একই ছবি দেখা যাচ্ছে এবং সেখানে জলমগ্ন এলাকা, সমস্যায় সেই আমজনতা, যা বলছিলাম জল যন্ত্রণায় দিন কাটছে বাসিন্দাদের। যাতায়াতের জন্য এই মুহূর্তে ওই যে দেখুন বাঁশের সাঁকো, সেই বাঁশের সাঁকোই এই মুহূর্তে ভরসা সাধারণ মানুষের। ছবিটা দেখাচ্ছি, এই বাঁশের সাঁকো দিয়েই তাদের যাতায়াত করতে হচ্ছে এবং বেহাল নিকাশি ব্যবস্থা আরও একটি সমস্যা এবং সেই কারণেই জমা জলের শোনের ভূমিকা নিয়ে এক প্রকার প্রশ্ন তোলা হচ্ছে বিজেপির তরফ থেকে। আর এ বিষয়ে বিজেপির তরফে ঠিক কি প্রতিক্রিয়া মিলেছে একবার শোনাই আপনাদের। মানুষ থানায় যেতে পারে না, সাধারণ মানুষ আপনার হাসপাতালে যেতে পারে না, সুপার মার্কেটে যাবেন, সুপার মার্কেটে পুরো হাঁটু অব্দি জল। যে এত কোটি কোটি টাকা দিয়ে যে হাবড়ায় পাম্প বসানো হয়েছে, এই পাম্প যে চলে না আর এই পাম্পের টাকা যে সব নেতাদের পকেটে গেছে, এটা পুরোপুরি বোঝা যাচ্ছে। এবারে তৃণমূল কংগ্রেস তাহলে 24টা ওয়ার্ড আপনার কোনো জলমগ্ন। প্রশাসন যদি না পারে তাহলে প্রশাসন বলুক যে আমরা পারছি না, আমরা পদত্যাগ করছি। আমরা পদত্যাগ চাই। যারা যারা এই হাবড়ার উন্নয়ন এই কারণেই হচ্ছে না যে হাবড়া কিন্তু দীর্ঘদিনের ভোটে যদি আপনারা দেখা যায় তাহলে হাবড়া কিন্তু তৃণমূলের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বিজেপিকে কিন্তু অনেকবার লোকসভা ভোট বলুন বা আপনার অন্যান্য যে ভোটগুলো দেখবেন, সেই ভোটে কিন্তু হাবড়া থেকে বিজেপি কিন্তু অনেক লিড পেয়ে। কারণও হতে পারে যে মানুষকে ভোগান্তি, এই কারণেও হতে পারে। এক প্রকার প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। পুরো প্রধানের তরফে কি প্রতিক্রিয়া মিলেছে শোনাবো। এইটা মানে একদম অতি বর্ষণ। আমাদের 2000 সালের পরে এত বৃষ্টি কন্টিনিউয়াস আমাদের হয়নি। নিচু জায়গাতে আমাদের জল জমেছে। পৌরসভার পক্ষ থেকে আমাদের আপৎকালীন যেটা করা প্রয়োজন, বিভিন্ন জায়গায় পাম্প লাগিয়ে জল বের করে দেওয়া, সেগুলো আমরা নিয়মিত করছি। যেগুলো খুব নিচু জায়গা, যেখান থেকে জলটাকে বের করে যে লিফটিং করে অন্য জায়গায় ফেলবো, সেই জায়গাটা পাওয়া যাচ্ছে না। দুটো ওয়ার্ড আমাদের হয়তো একটু বেশি জল রয়েছে, কোনো একটা অনেক দূরে একটা বাড়ি রয়েছে, দুটো বাড়ি রয়েছে, তারা যেতে পারছে না, খুব নিচু জায়গা, সেখানে আমরা বাস দিয়ে দিয়েছি। পুরো প্রধানের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম। তার আগে বিজেপি নেতৃত্বের তরফেও কি প্রতিক্রিয়া মিলেছে শুনেছেন আপনারা। দেখুন যারা সবচেয়ে বেশি ভুগছেন, দুর্ভোগ যাদের পোহাতে হচ্ছে, স্থানীয় মানুষজন, তারা কি বলছেন শোনাবো।
আমাদের যেতে অসুবিধা হয়, বাইরে সবাই কাজে যেতে খুবই অসুবিধা হচ্ছে। 14-15 দিন আমাদের ওই পিছন দিয়ে ঢুকেছিল জল, পিছনে বাথরুমটা তোমার জল ঢুকে গেছে, আমাদের খুবই সমস্যা হচ্ছে। প্রত্যেক বছরই জল জমে, এইবার জলটা একটু বেশি জমে। প্রচুর সমস্যা, কারোর কোনো খোঁজ খবর নেই, কাউন্সিলরের কোনো খোঁজ নেই, বলে লাভ হবে না। বিশ্বজিৎ সাহা। কিছু জায়গায় বাড়ি করছেন কেন? এই কথা, এটা কোনো কথা না, কোনো সাহায্য নেই। এই তো আমাদের অন্য ছেলেপেলে সব মিলে ওই একটা পাম্প বসিয়েছে ওইখানে, ওই মানে এখন পৌরসভার থেকে জানি, আমাদের ছেলেপেলে জানে। আমাদের এখানে একটা ছেলে আছে বন্ধু, ওই ব্যবস্থা করে দিয়েছে। পৌরসভার থেকে আনছে না, কোথা থেকে যাই না সঠিক। তো থাকবোই তো, আতঙ্কে তো সবসময় থাকতে হচ্ছে, ভয় লাগছে কখন সাপ ঢুকে যাবে ঘরের ভিতরে। এটাই করতে চাই, আর কিছু না। সে সমস্ত আজকে 15 দিন ধরে এই অবস্থা, সাপ ঢুকে গেছে সুকেশের ভিতরে। সেই সাপ আমরা আবার ধূপ টুপ দিয়ে বের করছি। এখন উনি লোক পাঠাচ্ছে, কিন্তু উনি তো নিজে এসে আমাদের এটা ব্যবস্থা করবে। এখন আমরা চাইছি আমাদের একটা ড্রেনের ব্যবস্থা করে দিই। একেবারে টানা বৃষ্টিতে জলমগ্ন পরিস্থিতি হাবড়ার বিস্তীর্ণ অঞ্চলে এবং প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো প্রকার সুরাহা মেলেনি, এমনটাই বলছেন স্থানীয়রা। আর এই পরিস্থিতিতে রীতিমতো পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা এবং তারপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি স্থানীয়দের। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের, হাবড়ায় জল যন্ত্রণার সেই ছবি, এবং সেখানে রীতিমতো স্থানীয়দের পথ অবরোধ। কি বলছেন বিক্ষোভকারীরা, স্থানীয়রা, শোনাবো। আমরা এখন জলের তলায় রয়েছি, কিন্তু আমরা এভাবে আর থাকতে পারছি না। বাচ্চা বাচ্চা নিয়ে পরিস্থিতি খুবই খারাপ আমাদের। এখন আমরা চাইছি আমাদের এখানে আগে যে কালভার্ট ছিল, সেই কালভার্টের মুখটা আমাদের খুলে দিক, চলে যাবে, তাহলে আমরা বেঁচে যাব। আমরা এখন এই কালভার্টের আমাদের কালকে 12টা অবধি অবরোধ চলেছে। আমাদেরকে চেয়ারম্যান বলেছে যে আপনারা অবরোধ তুলে দিন, আমরা সকালে কাজ করবো। ভেঙে আবার চলে গেছে, আর্ধেকটা ভেঙেছে, কাজ পুরো করেনি। এখন যাবে ওনারা, কোথায় গেছে, ওই সাইডে কোথা দিয়ে কাজ করবে। কিন্তু কালভার্ট না ভাঙলে আমাদের কোনো রকম কোনো জল যাবে না। জলে তলিটা করার কথা ছিল, ওনারা করেনি। এবার আমরা সেটা বলছি কেন করা হচ্ছে না। তাই এবার আমাদের পাশে আমাদেরই দাদারা, আমাদেরই ঘরের লোক, আমরা সবাই এসেছি। এবার মেয়েদের গায়ে হাত দিতে পারছে না, তাই এরা কাপুরুষ, এরা ছেলেদের তুলে নিচ্ছে, যেন মেয়েরা যেন চুপ করে থাকে। 10টার মধ্যে, এখন 11টা, 11:30 বাজে, তারা এখনো পর্যন্ত কিছু করেনি। তাই আমরা সবাই যে এটা করার কথা, ওনারা করবে না। কোথায় 1 নম্বর, কোথায় আরো কি কি সব ওরা করবে। 2 নম্বর হাবড়ার ছবিটা আপনারা দেখলেন। এবারে পানিহাটির হাসপাতালের দিকে একটু নজর রাখবো আমরা, এবং সেখানেও রীতিমতো জল থই থই করছে এমন অবস্থা, এবং জলবন্দী অবস্থায় রয়েছেন রোগীরা, সমস্যায় পড়ছেন তারা, রীতিমতো জল থই থই করছে বিভিন্ন ওয়ার্ডে, হাসপাতালে প্রতিটি ওয়ার্ডে একই ছবি কার্যত। এবং এই পরিস্থিতিতে রোগীরা তো সমস্যায় পড়ছেনই, পাশাপাশি হাসপাতালের যারা স্বাস্থ্যকর্মী তারাও রীতিমতো এই পরিস্থিতিতে ক্ষুব্ধ। প্রবল বর্ষণে জলমগ্ন হাসপাতাল, দেখুন একেবারে ভয়াবহ অবস্থা পানিহাটি হাসপাতালে। জলবন্দী হাসপাতালের রোগীরা, প্রতিটি ওয়ার্ডে থই থই করছে জল। পানিহাটি হাসপাতালের ছবি আপনাদের দেখাচ্ছি, এবং প্রতিটি ওয়ার্ডে এই একই ছবি। এই খবর আমরা সম্প্রচার করি এবং সিএনএ এই খবর সম্প্রচারিত হওয়ার পর এক প্রকার নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকে প্রবল বর্ষণে জলমগ্ন পরিস্থিতি হাসপাতালে, ক্ষুব্ধ হাসপাতালের কর্মীরা, এবং সিএনএ খবর সম্প্রচারের পরেই পাম্প দিয়ে জল বের করার ব্যবস্থা। নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। আর এই পরিস্থিতি তৈরি হওয়ার পর রোগীর পরিবারের সদস্যরা কি বলছেন শুনবো। এত বয়স্ক মানুষ জলের মধ্যে, ওদেরকে নিয়ে যাবো, দেখি ওখানে কিরকম এসে জলের জন্যই ফেরত নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি রাখবো কি করে এত বয়স্ক মানুষ জলের মধ্যে, ওদেরকে নিয়ে যাবো, দেখি ওখানে কিরকম এসে। ক্ষুব্ধ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।
রাজ্যের বিভিন্ন প্রান্তের শহর কলকাতা এবং শহর সংলগ্ন এলাকার কথা আপনাদের জানাচ্ছিলাম। এবার একটু নজর রাখি কামালগাজের দিকে, এবং সেখানেও রীতিমতো রাস্তার যে অবস্থা, সেই অবস্থায় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। বেহাল রাস্তা জুড়ে অসংখ্য গর্ত রয়েছে এবং এই কারণেই সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে গাড়ি চালকদের। সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপার কাছে যাব। অভিরূপা, যে ছবি এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখাচ্ছি, যথেষ্টই প্রশ্ন তুলছে এই ছবি, কি অবস্থা? দেখো, টানা বৃষ্টিতে জেরবার হচ্ছে রাস্তাঘাট আরো বেশি নষ্ট হয়ে যাচ্ছে, পিচ উঠে যাচ্ছে, ফলত গর্তের সৃষ্টি হচ্ছে। কামালগাছি মোড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। কামালগাছি মোড়ের অবস্থাটা যদি আমি একটু দেখাই, বেশ এমন গর্ত হয়ে গিয়েছে যেখানে প্রায় গাড়ি চলছে না কি নৌকো বোঝা সম্ভব নয়, কারণ গাড়ির এতটাই গর্তের মধ্যে পড়লে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। স্বাভাবিকভাবেই নিত্যযাত্রীরা সমস্যায় পড়বেন, একথা বলাই বাহুল্য। গাড়িটার কন্ডিশন, যদি তুমি রাস্তার কন্ডিশন দেখো তাহলে বুঝতে পারবে এই যে টোটোটা যাচ্ছে কতটা বাঁচিয়ে তাই নিয়ে যাচ্ছেন। তার কারণ হচ্ছে ওই পুরো রাস্তা জুড়েই খানাখন্দের সৃষ্টি হয়েছে। এবং শুধু তাই নয়, আগে যে ইট দিয়ে এই সারাই করা হয়েছিল সেই ইট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে এসেছে এবং যার জেরে সেখানে জল জমেছে, ফলত আরও বেশি গর্তের সৃষ্টি হয়েছে এবং যার জেরে সমস্যার সৃষ্টি হচ্ছে। এই রাস্তা দেখলে শুধু এই রকম রাস্তা টানা চলতে যাচ্ছে রুবিমোড় পর্যন্ত, অনেক জায়গায় এই ধরনের খানাখন্দ লক্ষ্য করা যাচ্ছে। ফলত আমি এই মুহূর্তে অটো চালক দেখানোর চেষ্টা করবো। অটো চালক যেভাবে অটোটাকে নিয়ে যাচ্ছেন, সেখানে এত যাত্রী নিয়ে অটো নিয়ে যাওয়াও যে অসম্ভব, একথা বলাই বাহুল্য। আমি এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো, স্থানীয় বাসিন্দা সম্ভবত, যে রাস্তার কি কন্ডিশন। রাস্তার কন্ডিশন তো বড় বড় গাড়ি যাচ্ছে, রাস্তা তো এখন খারাপ হবেই। এটা তো বর্ষাকাল, বড় বড় গাড়ি এখান থেকে যাচ্ছে, রাস্তাঘাট খারাপ হবেই। অটো কিংবা টোটোয় উঠলে আপনি কিরকম? হ্যাঁ, সেটা তো অসুবিধা হচ্ছেই, সেটা আজ থেকে না, আজকে অনেক বছর ধরে এরকম ভাবেই চলছে। খারাপ কন্ডিশন, খারাপ অবস্থা। কোন সময় অটো দিয়ে পড়েও হাত পা অকেজ হয়ে যেতে পারে। হ্যাঁ, এই পুরো কামালগাছি এলাকায় আমরা তো এখানে থাকি না, আমরা খড়গপুর থেকে এখানে আমার পুরো এখান দিয়ে সেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এই সব রাস্তা, এইটা যেতেই পারবেন না, অটো নিয়ে যেতে পারবেন না। কত অটো পাল্টি করেছে, কত অটো টোটো, খুব অবস্থা খারাপ রাস্তায়। অসুবিধা হবেই তো, গাড়ি তো উল্টেই যাচ্ছে তো। শুধুমাত্র বৃষ্টির জন্য? হ্যাঁ, বৃষ্টির জন্য, তাছাড়া আগে থেকেও খারাপ, অনেক খারাপ। রাস্তা সারানো হচ্ছে না, এ ভোট আসলে তবে হয়, তা নাহলে হয় না। স্বাভাবিক বলছেন, ভোট আসলে নাকি রাস্তা সারানো হয়। অভিরূপা, যে ছবিটা তুমি তুলে ধরলে সেই ছবি অনেকগুলো প্রশ্ন যেমন তুলছে, ঠিক তার পাশাপাশি যে অটো গেল, আমরা একদম দেখালাম দর্শকদের যেভাবে যাচ্ছে, যেভাবে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে অটো চালককে, সেই ছবিও কিন্তু অনেক প্রশ্ন রাখে। আপাতত ধন্যবাদ জানাই অভিরূপা। এবার আমরা একটু নজর রাখি বাঁকুড়ার দিকে, এবং সেখানেও একই পরিস্থিতি, এবং সেখানে কাঁচা বাড়ি রীতিমতো ভেঙে পড়েছে এমনটা জানা যাচ্ছে। বাঁকুড়ার ইন্দাস, সেখানকার ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। সেখানেও সমস্যায় সাধারণ মানুষ। ইন্দাসের বিভিন্ন এলাকায় জলবন্দী পরিস্থিতি, জলযন্ত্রণায় ভুগতে হচ্ছে, দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আর এই পরিস্থিতিতে কি বলছেন গ্রামবাসীরা, শোনাবো আপনাদের। জল একটু সারা রাত ধরে বৃষ্টি বেশি হয়ে যায়, তখনই তারপর দিন সকাল থেকে মানুষের জন্য একটু দেখতে হবে। এই পোস্ট অফিসে আসছে মানুষ, জল পেরিয়ে পোস্ট অফিস যাচ্ছে। এই যে আমাদের দোকানের সামনে এত জল, কোনো কাস্টমার আসছে না, রুজি রোজগার বন্ধ, এইসব নানা রকম দুর্ভোগ। এই জল একটু সারা রাত ধরে বৃষ্টি বেশি হয়ে যায়, তখনই তারপর দিন সকাল থেকে প্রচুর বাচ্চা ছেলে নিয়ে দেখুন কি অবস্থা। মানে এখানে নিকাশির কোনো ব্যবস্থা নাই, এক হাঁটু জল। ভেবেছিলাম পেরিয়ে যাবো, এবার আমাদের তো ছোট গাড়ি জল ঢুকে মাঝ রাস্তায় গাড়ি দাঁড়িয়ে গিয়েছিল। দিয়ে এক ভদ্রলোককে ডেকে গাড়ি পাড়ে তুলে নিয়ে দাঁড়িয়ে আছি, ছেলেদিকে কোলে করে পার করাচ্ছি। এই হচ্ছে অবস্থা এখানকার। যখনই একটু বেশি বৃষ্টি হয় তখনই এই অবস্থার মধ্যে পড়তে হয়। দুর্ভাগ্য, আমি প্যারালাইসিস একটা পেশেন্ট, আমি কি করে বাগাবো? আমি বাগাচ্ছি, আমি দুর্ভাগ্য। এখন থাকার জায়গা নাই, ঘর হলো একটা ঘর ফর দেয় আমাকে, তো ভালো থাকতে পারে। আমি দীর্ঘদিন দিয়ে ওটা গোয়াল ঘর, বসবাসের ঘর নয়, গোয়াল ঘরের ভেতরে গরু থাকতো না, গরু থাকতো ওর চালাতে। করকে যে কোনা বলে যেগুলোকে, সেই কোনাগুলি উড়ে যায় অনেকদিন ধরেই, এই 2 বছর ধরে। আমি বারে বারে বলি যে কোনাগুলোকে
পাল্টি দাও বা গোয়ালটা যা হোক কিছু ব্যবস্থা করতে হয়, তো গোয়ালটা ব্যবহার করো না, তাহলে গোয়ালটা যা হোক কিছু করো, তাহলে তো আমাদের গোয়ালের উপরে পড়ে যাবে। এই করবো করে বেলাতে পড়ে গেল 3টে গরু ভেঙে পড়েছে। কটা নাগাদ? এই একটা দেড়টা এরকম হবে। ঘর বাগালে তারপরে থাকতে পাবো, না হলে থাকতে পাবো না। ওই তো দেখছেন তো এই অবস্থা। হ্যাঁ, ঘর হলে ভালো হতো, যদি সাহায্য করতো দিদি। সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন, কি বলছেন ভিডিও শুনবো। রাতে ইন্দাসে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং স্বাভাবিকের থেকে অনেক বেশি মাত্রায় বৃষ্টিপাত হয়, এবং আমরা দেখতে পাচ্ছি মানে পুরো পশ্চিমবঙ্গ জুড়েই এবছর খুব ভারী বর্ষা এবং এর উপর দিয়ে জল ওভারফ্লোয়িং হচ্ছে। সেখানে আমরা পুলিশকে দিয়ে আমরা সেখানে ট্রাফিক আপাতত পোজ করে রেখেছি। আমরা প্রপোজাল অলরেডি পাঠিয়ে দিচ্ছি আমাদের বিপর্যয় ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। এবং দেখুন, যখনই আমরা বর্ষার মরশুমের বিভিন্ন জায়গায় জল যন্ত্রণা, বিভিন্ন জায়গার জলের খবর দেখাই, জলবন্দি পরিস্থিতির কথা দেখাই, তখন ঘাটালের খবর দেখাবো না, এটা কখনো হয় নাকি? পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দিকে এবার আমাদের নজর রাখতে হচ্ছে এবং সেখানকার ছবিটা দেখুন একবার। জল বেড়ে প্লাবিত হচ্ছে ঘাটাল। জল বাড়ার ফলে ডুবছে মাঠ ভর্তি ফসল, ঝুমি নদীর বাঁধ উঠছে, জল একেবারে গ্রামে ঢুকছে। পালপুকুর এবং মনসুকার যোগাযোগ বিচ্ছিন্ন, নৌকায় করে খাবার নিয়ে যাচ্ছে জেলা পুলিশ। অর্থাৎ প্রাক বর্ষার মরশুম, ভরা বর্ষার মরশুম এবং বর্ষা পরবর্তী সময়েও ঘাটাল মনে হয় ঘাটালেই থাকে। আর এই পরিস্থিতিতে রীতিমতো হুহু করে বাড়ছে ঘাটালের ঝুমি নদীর জল। যোগাযোগ বিচ্ছিন্ন পালপুকুর ও মনসুকার এলাকায় নৌকায় করে খাবার নিয়ে যাচ্ছে জেলা পুলিশ। কি বলছেন জেলা পুলিশ সুপার, শুনবো। থেকে আমাদের যে উদ্ভূত বন্যা পরিস্থিতি হয়েছে, সেই বন্যা পরিস্থিতিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের ঘাটাল সাব ডিভিশন এবং তৎসংলগ্ন এলাকার প্রত্যেকটি পুলিশ স্টেশন, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, প্রত্যেকটি থানা এলাকা, আনন্দপুর, প্রত্যেকটি থানা এলাকায় যেখানে জলমগ্ন হয়ে মানুষগুলো আটকে পড়ে আছে, সেখানে আমরা পৌঁছাচ্ছি এবং পৌঁছে সেখানে আমরা তাদের যে রান্না করে দেওয়া খিচুড়ি, কুকড ফুড, সেটা ড্রাই ফুড প্যাকেটস, বেবি ফুডের প্যাকেট, কিছু বেসিক এমার্জেন্সি মেডিসিন, সেগুলো আমরা আমাদের পুলিশের তরফ থেকে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় যেখানে তারা মানুষ আটকে পড়ে আছে, জলমগ্নতায় আটকে পড়ে আছে, সেখানে আমরা সেন্ড করছি। দুর্গাপুরের খবরের দিকে নজর রাখবো। টানা বৃষ্টির জের এবং দুর্গাপুর ব্যারেজ থেকে ইতিমধ্যেই জল ছাড়া হয় 67,275 কিউসেক জল। সকাল 9টা অবধি ছাড়া হয়েছে, এমনটাই খবর জানা যাচ্ছে। ছবি দেখাচ্ছি। টানা বৃষ্টি, লাগাতার বৃষ্টি এবং দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয় 67,275 কিউসেক জল। সকাল 9টা অবধি ছাড়া হয়েছে, এমনটাই তথ্য উঠে আসছে। বিভিন্ন জেলার ছবিগুলো আপনাদের দেখাচ্ছি। আর এই মুহূর্তে দুর্গাপুর ব্যারেজ থেকে যে জল ছাড়া হয়েছে 67,275 কিউসেক জল সকাল 9টা অবধি ছাড়া হয়েছে, এমনটাই তথ্য মিলেছে। আরো একটি গুরুত্বপূর্ণ খবর, বন্যা পরিস্থিতিতে পরিদর্শনে যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটা জানা যাচ্ছে। কোথায় যাবেন তিনি? আগামী সপ্তাহে তার হুগলি যাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার চাপাডাঙ্গা ব্রিজের পাশের গ্রাম পরিদর্শনে যেতে পারেন তিনি। সেখান থেকে খানাকুল পুল পরিদর্শন করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ক্ষীরপাই হয়ে মেদিনীপুর পৌঁছবেন। ঘাটাল, বড় চাতালেও নামতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলুন এবারে নজর রাখি একটু মালদার দিকে এবং সেখানে ভাঙন রুখতে গঙ্গা পুজোর আয়োজন। অর্থাৎ মালদার রতুয়ায় এই খবর, ভাঙন রুখতে গঙ্গা পুজোর আয়োজন। মালদায় নদী ভাঙনে ঘরছাড়া হয়েছেন বহু পরিবার। ভাঙন থেকে বাঁচতে এবারে দেবী গঙ্গার আরাধনা। ঢাক, ঢোল, শঙ্খ বাজিয়ে গঙ্গা পুজো, নদীর তটে পুজো শুরু করেছেন রতুয়ার বাসিন্দারা। মালদায় নদী ভাঙনে ঘরছাড়া হয়েছেন বহু পরিবার। এ ছবিও প্রতি বছর রিপিট হয়। অর্থাৎ এই যে নদী তীরবর্তী এলাকার যারা বাসিন্দা থাকেন, বর্ষার মরশুমে রীতিমতো দুর্ভোগে, দুশ্চিন্তায় দিন গুজরান হয় তাদের, দিন কাটাতে হয়, রাতের ঘুম এক প্রকার উড়ে যায় তাদের। আর এবারে নদী ভাঙন রুখতে গঙ্গা পুজোয় বাসিন্দারা। খবর সংগ্রহে গিয়েছিলেন আমাদের সহকর্মী অভিষেক সাহা। কি প্রতিবেদন দেখব। গঙ্গা ভাঙন রোধ করতে গ্রামের মানুষ করজোড়ে গঙ্গা দেবীর আরাধনায় ব্রতী হলেন। গঙ্গার ঘাটে দাঁড়িয়ে দেবী গঙ্গাকে
প্রণাম জানালেন এবং পুজো অর্চনায় ব্রতী হলেন। মালদার রতুয়ার মহানন্দাতলা বিলাইমারি এলাকার ছবি। এই মুহূর্তে গঙ্গার ঘাটে গ্রামের মানুষ একত্রিত হয়েছেন এবং তারা পুজো পাঠের আয়োজন করেছেন এবং এখানকার মানুষের একটাই ভরসা এবং একটাই বলতে গেলে দেবীর কাছে তাদের আবেদন যে যাতে এই গঙ্গা ভাঙন রোধ হয়, প্রতি বছর যাতে গ্রামের মানুষ প্রত্যেকেই যাতে একত্রিত হয়ে এখানে সুখে শান্তিতে বাস করতে চায়, এই প্রার্থনাই তারা করছেন। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ। ভাঙন থেকে বাঁচতে দেবী গঙ্গার আরাধনা, ঢাকঢোল শঙ্খ বাজিয়ে গঙ্গা পুজো। কি বলছেন স্থানীয়রা, শুনবো। দিলাম গঙ্গা দেবী এখান থেকে যদি রুকে যায়, গঙ্গা রুকছে, পূজা দিলেও তো রুকবে না, কিন্তু দিলাম গ্রামবাসী সবাই মিলে। ভাঙন হচ্ছে, আমরা যাবো কোথায়? আমাদের তার জায়গা নাই, এই ভেঙে গেল আর কোথাও আমরা জায়গা নাই, আমরা কোথায় যাবো? তার জন্য আমরা পুজো দিলাম যেন গঙ্গা থেমে যায়। আমরা গঙ্গা পূজা করলাম। কেন? গঙ্গা থামার জন্য। এখানে পুজো দিলেন? হ্যাঁ। কি চাইছেন? আমরা যেন নদী না কাটিয়ে। নদী ভাঙন রুখতে এবারে গঙ্গা পুজো। মালদায় নদী ভাঙনে ঘরছাড়া বহু পরিবার। ভাঙন থেকে বাঁচতে দেবী গঙ্গার আরাধনা, ঢাকঢোল শঙ্খ বাজিয়ে গঙ্গা পুজো। নদীর তটে পুজো শুরু করেছেন মালদার রতুয়ার বাসিন্দারা এবং বছর ঘুরে যায়, অর্থাৎ ক্যালেন্ডারের পাতা বদলালেও কিন্তু এই একই পরিস্থিতির মধ্যে দিয়ে যান নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। মালদায় নদী ভাঙনে ঘরছাড়া বহু পরিবার। এবার একটু নজর রাখবো স্বরূপনগরের দিকে। সেখানেও নদী বাঁধ ভেঙে গিয়েছে এবং সেই কারণে একেবারে তীরবর্তী এলাকা রীতিমতো জলমগ্ন হয়ে পড়েছে। ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে নদীর বাঁধ ভেঙে জলমগ্ন গোটা গ্রাম, সমস্যার সাধারণ মানুষ। কি বলছেন ভিডিও, শুনবো। কাটবার জন্য ওনারা 3-4 দিন টাইম চেয়েছেন। আমরা বুধবার অবধি টাইম দিয়েছি যে আপনারা বুধবারের মধ্যে মাঠে আপনাদের পাট বা বিভিন্ন ফসল যা আছে সেটাকে এঁটে আনুন আগামী বুধবার, এবং তার আগেই যদি চাষিরা তাদের উৎপন্ন ফসল ওখান থেকে বাড়ি আনতে পারে তারা আমাদেরকে ইনফর্ম করবে। কিভাবে আমরা যাব, বাঁধ কাটবো, সাঁকো করবো। অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জেলার এই ছবি, প্রতি বছর কার্যত এই একই ছবির পুনরাবৃত্তি দেখা যায়। জল যন্ত্রণায় ভুগতে হয় সাধারণ মানুষকে। তবে এই পরিস্থিতি কবে বদলাবে এই প্রশ্ন রেখেই শেষ করছে দুটো নিউজ রুম। দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখতে আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।